মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। এই মুহূর্তে স্টেডিয়ামের গ্যালারিতে যারা বসে আছেন এবং গ্যালারির বাইরে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বছর ঘুরে রোজার শেষে আকাশ পারে উঠে হেসে ঈদের নতুন চাঁদ, ঈদ এসেছে ভাঙে খুশির বাঁধ। হৃদয়ের সেই বাঁধ ভাঙা খুশিতে প্রাণে প্রাণ মেলাবার হাসিতে অনাবিল আনন্দের বাঁশিতে জেগে ওঠে গান। হ্যাঁ, শুরুতেই গান, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত অনন্য সুন্দর গান অমন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, যে গান প্রতি ঈদের ইত্যাদিতেই বহুমাত্রিক আঙ্গিকে চিত্রায়নের বৈচিত্র্যে আমরা পরিবেশন করেছি। এবারও তার ব্যতিক্রম নয়। এবার আমরা ঈদের এই গানটি চিত্রায়ন করেছি নজরুল সঙ্গীত শিল্পীদের নিয়ে, আর এতে অংশগ্রহণ করেছেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পীদের সঙ্গে এই প্রজন্মের নজরুল সঙ্গীত শিল্পীবৃন্দ, আর সঙ্গে আছেন ১৫০ শতাধিক নৃত্যশিল্পীর চিত্ত দোলানো নাচ। গানেই আছে আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। এই বিলিয়ে দেবার চেতনা মিলিয়ে ঈদে অনেকেই অনেক কিছু দান করেন প্রতিদানের আশা না করেই। তবে প্রচারাকাঙ্ক্ষায় আজকাল কেউ কেউ এই দান আর ত্রাণ প্রাণ খুলে না করে যা প্রদান করেন, কেমন তার মান দেখুন তার প্রমাণ। ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় বোনরা, আপনারা চিৎকার চেঁচামেচি না করে চুপচাপ ধৈর্য সহকারে লাইনে দাঁড়ায় থাকেন। আমাদের মালিকের পক্ষ থেকে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জাকাতের শাড়ি বিতরণ করা হবে। কতক্ষণ ধরে খাড়ে রইছি। আই মিয়া, আপনি
আপনাদের কি এখনো টাইম হয় নাই? শাড়ি কি কারখানা থেকে বানাই না দিবেন? এই এত কথা কও কেন? চুপচাপ দাঁড়ায় থাকো। চুপ করে থাম কি লিগা? চুপ করে থাম লাগি কে ডাকছি? হ্যাঁ, কতক্ষণ পর পর হেরে কয় অপেক্ষা করেন। আর সকাল থেকে না পর্যন্ত খাড়াই রইছি। বুঝছি, এমনি হইব না, লাইভে যাইতে হইব। হ্যালো পিয়াস ফেরেন। এই যে আমি ধানমন্ডির একটা বাড়ির সামনে খাড়া আছি। খালি আমি না, দেখেন আমার আশেপাশে আরো মা বোনরা খাড়ায় আছে। হেরা খালি দিমু দিতাছি কইতে 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু দিতাছে না। তোমাকে বলতে লাইভ করে কেন? আমি করি। লাইভ বন্ধ করো। কত বড় সাহস তুমি লাইভ করতেছ? আগে শাড়ি দেন। কতক্ষণ ধরে এই ঠান্ডা ভাঙ্গা রোদের মধ্যে খাড়া করে রাখছেন? হ্যাঁ, রোদের গায়ে থাকতে আমাকে কষ্ট হয় না? ওই যে যাওয়া শুরু হয়েছে। আগে লাইভ বন্ধ করো। আগে শাড়ি হাতে পাই। এই যে না সরি। এই যে দেখেন কি শাড়ি দিছে। হ্যাঁ, এই শাড়ি তো এক ধোয়া দিলে কিছুই থাকবো না, রঙও চলে যাইবো। আমাকে জাকাত দেওয়ানের লাগা খুইজা যত কম দামি শাড়ি সেইগুলি নিয়ে আইছে। এই তুমি চুপ করো নাকি? এখন তো শাড়ি হাতে পাইছো, তাহলে লাইভ বন্ধ করো। শাড়ি তো পাইছো। শাড়ি পাইছি ঠিক আছে, কিন্তু কি শাড়ি পাইছি সেইটা জনগণের দেখাইতে হইব না? আপনারা জাকাতের শাড়ি দিয়া বড় বড় খবর হইবেন, কিন্তু কি শাড়ি দিছেন সেইটা খবর হইব না? এই লন আপনাগো শাড়ি, আপনাদের লন। এই ফেসবুক লাইভের যুগে মান কখন থাকে, কখন যায়, কখন বাড়ে, কখন কমে, কখন একেবারেই নাই হয়ে যায় তা বোঝা মুশকিল। এই মানের কথা গানের ক্ষেত্রে খাটে। একসময় যে গান শোনা যেত হাটে মাঠে ঘাটে, গাড়িতে বাড়িতে, প্রতিষ্ঠানে অনুষ্ঠানে, আজকাল তা নেই কোনোখানে। এককালে যা ছিল সচল, এখন তা অচল। বাহ, কি সৌন্দর্য পরিবেশ! এজন্যই তো আপনার ভিতর থেকে এত সুন্দর সুন্দর কথা বের হয়। গীতিকার ভাই, আমার সিনেমার জন্য এবার একটা গান লিখে দেন, যেটা মানুষের হৃদয়ে থাকবে, অন্তরে কাটি যাইব। কি ধরনের গান চান? ওই যে সে যে কেন এলো না। কে? গানের কথা বলতেছি ভাইয়া, গান। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কবরী ম্যাডামের লিপসে গেছে, কোনো নাচটাস কিছু ছিল না। গানটার মধ্যে রোমান্স আছে, সুরটা দিলে লাগে অন্তরে গাঁথি যায় ভাই। কিন্তু প্রডিউসার সাহেব, ওই গান তো এখন অচল। এখন দেরি করে এলে কেউ কাউকে মজা দেখায় না, কিছু বলেও না। কারণ 2-3 ঘন্টা দেরি হলে সব কিছু ওই ট্রাফিক জ্যামের উপর দিয়ে চালিয়ে দেয়, মানুষজন বিশ্বাসও করে। তাইলে ওই গানটার মতো করেন না। কোনটা? চুপি চুপি বলো কেউ জেনে যাবে, কেউ জেনে যাবে। কি তালের গান রে ভাইয়া! ভাই, এসব গানও এখন অচল। এখন কেউ আর চুপি চুপি কিছু বলে না, সব কিছুই প্রকাশ্যে বলে, ফেসবুকে দিয়ে দেয়, ভিডিও ছাড়ে। এখন আর প্রাইভেট বলতে কিচ্ছু নেই। অথচ আগে সবকিছুর মধ্যে একটা শালীনতা বোধ ছিল, এখন তো আর সেই অবস্থা নেই। এক কাম করেন, ওই গানটার মতো করেন না। ওই যে চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। আরে এই গানটিও তো এই সময় অচল। এখন তো আর চিঠির যুগ নেই, এখন মোবাইলে মেসেজ আর সরাসরি ছবি দেখেই কথা বলা যায়। যতই আপনি সরাসরি কথা বলেন না কেন, হাতে লেখা চিঠির মধ্যে যে আবেগ, যে ভালোবাসা, সেটা মোবাইলে লেখার মধ্যে পাওয়া যায় না রে ভাই। এক কাম করেন তো, আবেগ বাদ দেন, একটু অন্যরকম গানে আসেন। ডোরা কাটা দাগ দেখে বাঘ সে না যায়, বাতাসের বেগ দেখে মেঘ সে না যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো, মানুষকে কি দেখে চিনবে বলো। এই গানটা কিন্তু ব্যতিক্রম ভাই, কথার মূল্য আছে। আগে ভালো মানুষের ভিড়ে 2-1 খারাপ মানুষ চিনা যাইতো, এখন খারাপ মানুষের ভিড়ে 2-1 ভালো মানুষ পাওয়া খুব কঠিন রে ভাই। ঠিক বলেছেন, আগে মানুষের হাসিতে মুক্ত ঝরতো, আর এখন স্বার্থ ঝরে। দেখি এই আঙ্গিকে কিছু লেখা যায় কিনা, কারণ এই বিষয়টা যুগোপযোগী। এখন ফেসবুক আর ইউটিউবে মেলা গান দেখা যায়, এসব মাধ্যম গান বাজনাটার একদম সস্তা বানাই ফেলছে। কথায় আছে সস্তার 3 অবস্থা। তবু দ্রব্যমূল্য সস্তা হলে বস্তা ভরে কেনার ব্যবস্থা করা যায়, আবার আয় বুঝে ব্যয় না করলে ন্যায়ের পথে থাকাও দায়। এই নিয়ে এক দম্পতির দ্বন্দ্ব শুনুন ছন্দে সুরে গানে। তোমাকে বেশ তো লাগছে, চেঞ্জের দরকার নাই, ব্যাগটা রাখো চলো দুজন শপিং করতে যাই। আরে অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেই শপিং মলে, ফ্রেশ হওয়া নেই, বিশ্রামও নেই, এই কথা কেউ বলে। আরে যতই দেরি হবে ততই ভিড় হবে মার্কেটে, ভালো কিছুই পাবো না আর বের যদি হও লেটে। বেশ চলো যাই
তবে একটা কথা বলি আমি, এমন কিছু চেয়েও না যা অনেক বেশি দামি। ঈদের শাড়ি গয়না নিয়েও চাও না দিতে টাকা, নিত্য পণ্যের চাপেই ক্রমে পকেট হচ্ছে ফাঁকা। মার্কেটে তো কিনতে যাব দেখতে যাব নাকি, পছন্দ যা হবে সেটাও হাতে পাবো নাকি। অনলাইনে দুটো শাড়ির অর্ডার আছে দেয়া, টাকার জন্য সে দুটোকে যাবে না আর নেয়া। আগে বলে রেখেছিলাম বাড়িয়ে নিতে ছুটি, ঈদে হবে বিদেশ ঘোরা, বলবে সবাই দেখো ওরা কেমন সুখী জুটি। তোমাকেও তো বলেছিলাম আমার আয়টা বোঝো, তার মধ্যেই হিসেব করে চলার উপায় খোঁজো। এই হিসাবে চলার মতো অসৎ পথের আয় চাই না আমি, মনটা আমার সৎ থাকতেই চায়। তুমি কি চাও তোমাকে কেউ দেখে দুর্নীতিবাজ ঘুষখোরের বউ বলুক ডেকে ডেকে, শাড়ি গয়না দেখেই বলুক ঘুষের টাকায় কেনা। দুর্নীতিবাজ চোরের বউকে ঢং দেখে যায় চেনা। সাধ্যের বাইরে চাইবে তবু বলবে বিদেশ চলো, বলো তুমি বলো। অসৎ পথে গেলে আইন বানাবে আসামি, তুমি কি চাও কাঠ গড়াতে উঠুক তোমার স্বামী? না না না, তুমি যেমন আছো তেমন থাকাই ভালো, তোমার টাকা সাদাই থাকুক, হয় না যেন কালো। অন্য কাউকে দেখে নিজের লোভ বাড়ানো ভুল, বরং চলো গ্রামের বাড়ি যা আমাদের মূল, বরং চলো গ্রামের বাড়ি যা আমাদের মূল। মূল ঠিক না রাখার ভুল যখন সমাজকে উন্মূল করে তোলে, তখন কুলহারা মানুষের কি অবস্থা হয় দেখুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ফোন করেছিলেন, আমার চেকটা নাকি রেডি আছে? হ্যাঁ, ঈদের সময় অনেক দৌড়াদৌড়ি করে আপনার চেকটা আমি রেডি করছি। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু মনে করবেন না, আমি খুশি হয়ে আপনার জন্য আর ভাবির জন্য সামান্য একটু ঈদ উপহার আনছি। স্যার এই যে ভাবির জন্য একটা লেটেস্ট মডেলের শাড়ি, কাঞ্চিপুরম শাড়ি। এইসব পুরন টোন আমি বুঝে না, বুঝছেন? ও কিন্তু ভীষণ চুজি, সস্তা হলে কিন্তু পড়বে না। দাঁড়ান ওর একটু দেখাই। এই কি অবস্থা? কি ব্যাপার, হঠাৎ ভিডিও কল দিলা? হ্যাঁ দরকার আছে। এই যে দেখো শাড়িটা কেমন? এটা কার জন্য? তোমার জন্য। তোমার সাহস তো কম না, আমি পরবো এই শাড়ি? কেন? এটা তো খুব দামি, স্ট্যান্ডার্ড কালার। এই তুমি স্ট্যান্ডার্ডে কি বুঝো? হ্যাঁ, তুমি শাড়ি পরো? ওই যে বললো এটা নাকি কাঞ্চিপুরম। তুমি আসলেই একটা বেশরম। আর এটা কে পছন্দ করেছে? হ্যাঁ, থার্ড ক্লাস কালার। না না না, মানে ঠিক আছে রাখি। কি ঠিক আছে? এইসব লোকজন তোমার অফিসে কি করে আসে? হ্যাঁ, তোমার রুচি বা কেমন এটা আবার আমাকে দেখাও। শাড়িটা যে দিছে তাকে ডাইকে না তার মুখের উপরে ছুঁড়ে মারো। তুমি আমার স্ট্যাটাস নষ্ট করে ফেলছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর একটু হবে না। কি এমন হবে না? হ্যাঁ, তুমি যদি না পারো তাহলে আমারে ডাইকো, আমি ওই লোকরে এমন শিক্ষা দিব, সুরতুন নেসা কেমন মহিলা সে হারে হারে টের পাবে। ফোন রাখো এখন। কি একটা ভেজা লাগলে আপনি মেয়ে ধর। আর হয়েছে কি স্যার, ভাবির আসলে মাইন্ডসেটটা পুরে পুরে অভ্যাস তো, তাই দাম দর সম্পর্কে ধারণা কম। ঠিক আছে, আপনি আপনার শাড়ি নিয়ে যান, আমার খুব দুর্বল লাগতেছে, আপনি একটু রেস্ট নেবে যান। স্যার তাইলে আপনার গিফটটা রেখে দেন, আপনার জন্য একজোড়া জুতা আনছি, খাঁটি চামড়ার জুতা। আমার জন্য জুতো কেন? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আপনারা জুতা মারা, সরি স্যার, মানে আপনারা জুতা দেয়াই উচিত স্যার। এবারে গান, আর এই গানটি গাইবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার আর এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল। আর গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছেন ইমরান মাহমুদুল। জীবনের সব সুখ থাকে না জুড়ে বুক, তবু আছি আমরা মহা সুখে। জীবনের সব সুখ থাকে না জুড়ে বুক, তবু আছি আমরা মহা সুখে।
জীবনের সব দিক হয়তো চলে না ঠিক, তবু আছে ভালোবাসা বুকে। তবু আছি আমরা মহাসুখে, জীবনের সব সুখ থাকে না জুড়ে বুক, তবু আছি আমরা মহাসুখে। হয়তো কষ্ট আসে, কিছুকাল থাকে পাশে, নানা বাধা পথ দেয় রুখে। হয়তো কষ্ট আসে, কিছুকাল থাকে পাশে, নানা বাধা পথ দেয় রুখে। হয়তো স্বপ্নগুলো হয়ে যায় এলোমেলো, কিছু আশা মরে বুকে ধুকে ধুকে, তবু আছি আমরা মহাসুখে। জীবনের সব সুখ থাকে না জুড়ে বুক, তবু আছি আমরা মহাসুখে। হয়তো ছন্দ নেই চাওয়া পাওয়া কিছুতেই, তবু থাকি ফাগুন অভিমুখে। হয়তো ছন্দ নেই চাওয়া পাওয়া কিছুতেই, তবু থাকি ফাগুন অভিমুখে। হয়তো দিনগুলো কখনো হারায় আলো, চাঁদে থাকে মহাকাশে দুঃখে, তবু আছি আমরা মহাসুখে। জীবনের সব সুখ থাকে না জুড়ে বুক, তবু আছি আমরা মহাসুখে। জীবনের সব সুখ থাকে না জুড়ে বুক, তবু আছি আমরা মহাসুখে। তবু আছি আমরা মহাসুখে, তবু আছি আমরা মহাসুখে। আবার একটি জনপ্রিয় গানের কথা বলি। কখন ছুটি হবে, কখনো বাজবে সেই ঘন্টা, ছোট্টবেলায় পাঠশালার এই শাসন ভেঙে আনচান করতো যে মনটা। একসময় শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস শুরু ক্লাস শেষ, টিফিনের বিরতি এবং স্কুল ছুটির ঘন্টার সঙ্গে এই ঘন্টার ছিল ঐতিহ্যগত সম্পর্ক, যা এখন অনেকটা বিলুপ্তির পথে। আমরা ঈদের বিশেষ ইত্যাদিতে দর্শক নির্বাচনের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকি। এবারের দর্শক নির্বাচনের উপকরণ হচ্ছে সেই স্কুল ঘন্টা। আমাদের সহকারীরা সেই ঘন্টার প্রতীকী ছবি আপনাদের হাতে তুলে দিয়েছেন। এখানটা রয়েছে রানা আর এখানটা রয়েছে মামুন। তারাই সঠিক উপকরণ যারা পেয়েছেন তাদের নির্বাচন করবে। এবারে অনুগ্রহ করে আপনারা ছবিগুলো উপরে তুলুন। অনেক ধন্যবাদ। এবারে ছবিগুলো নামিয়ে ফেলুন। অনেক ধন্যবাদ। আপনাদের এই ছবিগুলোর মধ্যে 3টি ছবির পেছনে লেখা রয়েছে ঈদ ইত্যাদি 2024। যারা পেয়েছেন তারা দাঁড়িয়ে যান। আপনি আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ মুজাহিদ, আমি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি স্যার। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, আমি স্বাস্থ্য বিভাগে কর্মরত আছি। চন্দ্রিমা দেয়া, আমি বুলবুল ললিতকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক। অনেক ধন্যবাদ। আমরা 3 জন দর্শক পেয়ে গেছি। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন।
আমরা 3 জন দর্শক পেয়ে গেছি, এখন আমরা শুরু করব তাদের নিয়ে দ্বিতীয় পর্ব। যেহেতু আমাদের এই ঘন্টাটি শিক্ষার সঙ্গে যুক্ত, তাই আমাদের এবারের পর্বটিও শিক্ষা সম্পর্কিত। আপনাদের জন্য 3টি বিষয় নির্ধারণ করা হয়েছে। একটি হচ্ছে শিক্ষক, আরেকটি হচ্ছে ভবিষ্যৎ এবং অন্যটি হচ্ছে ভাষা। এখানে লটারির ব্যবস্থা করা হয়েছে। লটারিতে যার যেই বিষয়টি উঠবে তিনি সেই বিষয়ে প্রশ্ন করবেন অতিথির কাছে। এই পর্বে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট অভিনেতা জনাব আবুল হায়াতকে, যিনি সেই তখন থেকে এখন পর্যন্ত সমান জনপ্রিয়। আসছেন আবুল হায়াত। আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমিও আনন্দিত ভীষণ। অনেক ধন্যবাদ। এখানে লটারিতে তারা 3 জন 3টি বিষয় পেয়েছেন। আমরা জানি না, এখন আমরা জিজ্ঞেস করব আপনি কি বিষয় পেয়েছেন? শিক্ষক। আপনি শিক্ষক, অর্থাৎ শিক্ষা সম্পর্কিত। আপনি ভবিষ্যৎ। আপনি ভাষা। আপনাদের প্রশ্নগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা সবাই অভিভাবকের চরিত্রে অভিনয় করবেন আর অতিথি সমসাময়িক বিবেচনায় আপনাদের উত্তর দেবেন। এবারে প্রশ্নগুলো দেখে নিন। সময় হচ্ছে 1 মিনিট। এবারে প্রথম অভিভাবকের প্রশ্ন, শিক্ষা। স্যার, আমার ছেলের লেখাপড়া নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। ওরে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, সেজন্য আমার একটা ভালো শিক্ষকের প্রয়োজন, যে নাকি ওরে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে পারে। এর জন্য কি আপনার কাছে কোনো শিক্ষকের খবর আছে স্যার? আপনি তো অনেক পেছনে পড়ে রয়েছেন, যুগ পাল্টে গেছে, শিক্ষক শিক্ষার ধরন পাল্টে গেছে। এখন শিক্ষার প্রধান স্থান হচ্ছে কোচিং ক্লাস। আপনার ছেলেকে আপনি অবশ্যই কোচিং ক্লাসে ভর্তি করাবেন। যার যত বেশি টাকা তার তত বেশি কোচিং হবে, কোচিং মাস্টারের পকেটে টাকা যাবে। আর এখন ধরেন কোচিং ক্লাসের পাশাপাশি অনলাইন স্কুল আছে, তার সাথে আবার অনলাইন টিচার্স আছে। এখানে 1 মিনিটের স্কুল আছে, 5 মিনিটের স্কুল আছে, 10-15 মিনিটের স্কুল আছে। এই ব্যবসা মোটামুটি ভালোই চলে। তবে হ্যাঁ, আদর্শ শিক্ষকদের এসব জায়গায় আপনার খুঁজে পাবেন না। তারা শিক্ষা নিয়ে ব্যস্ত, তারা ব্যবসা করেন না। কিন্তু আপনার ছেলের শিক্ষার জন্য আমি কিছু বলতে পারছি না ভাই, সরি, আপনাকে আমি হেল্প করতে পারছি না। মানে সব জায়গায় শুধু কোচিং চলছে। অনেক ধন্যবাদ হায়াত ভাই। এবারে আপনার প্রশ্ন, ভবিষ্যৎ অর্থাৎ জীবনের লক্ষ্য। আমার ছেলেকে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার নাকি চাকরিজীবী বানাবো সেই নিয়ে আমি কনফিউজ স্যার। কোন পেশায় যে কামাই বেশি হবে স্যার, আমি ওকে সেটাই পড়াইতে চাই স্যার। শোনেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা ভালো চাকরি এগুলো করতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়, তার জন্য প্রচুর কষ্ট করতে হয়, তাই না? এগুলো করার পরে কিন্তু ভালো উপার্জন করা যায় না। ভালো উপার্জন করতে গেলে আপনার বাচ্চাটাকে একটা মোবাইল ফোন ধরিয়ে দেবেন হাতে, ইউটিউবার বানিয়ে দেবেন, ফরেন মানি শুধু আপনার পকেটে ঢুকতে থাকবে। হ্যাঁ, কিন্তু কোনো মেধার দরকার নেই, লেখাপড়ার দরকার নেই, কারণ ইউটিউবে কন্টেন্ট দিবেন আর পাবলিক খাবে, কোনো বাজ বিচার নেই। সর্বশেষ আপনি, বিষয় ভাষা। স্যার, আমার ছেলেটাকে আমি একটু বাংলা ভাষাটা ভালো করে শেখাতে চাই। ও যেন কেমন করে কথা বলে, বাংলাটাও বলে ইংরেজির মতো করে। মাঝে মাঝে তো অনেক শব্দ বুঝিও না, কেমন কথাগুলো জড়িয়ে জড়িয়ে যায়। মাঝে মাঝে তো স্যার মনে হয় ওকে কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ঠিক করে নেই, যাতে ও একটু ভালো করে বাংলা ভাষাটা বলতে পারে। শেখাও বড় কঠিন এখন। বাংলা ভাষার 12টা বেজে গেছে, এখন ইংরাজি ভাষার দহরম মহরম, জয় জয়কার, সেখানে বাংলার কোনো স্থান নেই। এবং এই ইংরাজি শিক্ষার চোটে বাংলা ভাষার উচ্চারণের মধ্যে ইংলিশ স্টাইল ঢুকে গেছে, এমনভাবে ঢুকেছে যে এর উচ্চারণ এখন বাঙালিরা বুঝতে পারে না। আমরা বাংলা কখন বলি? ওই ভাষার মাসে, আরে বৈশাখ মাসে। আহারে বাংলা। হায়াত, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার উত্তর দিয়েছেন। যেহেতু আজকে কোনো প্রতিযোগিতা নেই এবং আপনারা দর্শক নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচিত, তাই আপনাদের 3 জনের জন্য রয়েছে ঈদের উপহার এবং আমাদের কাছে সবথেকে মহামূল্যবান পুরস্কার বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এবারে আপনাদের হাতে পুরস্কারগুলো তুলে দেবেন আপনাদের প্রিয় অভিনয় শিল্পী আবুল হায়াত। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বচনে শুনেছি বিয়ে লাখ কথা নিয়ে, পছন্দ অপছন্দ, মানান বেমানান, এইসব নানান কথার জানান দিয়ে তারপর বিয়ে। তারপরও সমস্যা হয়, পাত্র কি করে তা নিয়ে। আমার মেয়ে সম্বন্ধে তো সব জানলেন, এবার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, ছেলে সম্পর্কে আমাদের ভালো করে জানা দরকার। আমার একটাই মেয়ে। নিশ্চয় জানবে,
বলেন কি জানতে চান? আপনার পরিচয়? আমি ছেলের মামা। আপনি? উনি মেয়ের বড় মামা, আমি ছোট মামা। এইবার বলেন ছেলে কি করে? আপনি কি ছেলেরে দেখেও চিনতে পারেন নাই? না, কখনো দেখছি বললে তো মনে পড়ে না। নামও শুনেন নাই? আরে ভাই, নাম শুনে তার চেহারা আছে, নাম যায় না। মানে ঘটনা হচ্ছে একই নামে কতজন থাকতে পারে? আরে আমার ভাগনার নাম ভাইরাল পল্টু। এবার বুঝছেন তো কোন পল্টু? এই পল্টু মামা, বয়সটা শুনছেন তো? আমি আমার এক ভাতিজারে চিনি, ওর নামও পল্টু, কিন্তু ওই পল্টু আর এই পল্টু তো এক না। কামটা কি করে সেইটা হইছে বিষয়। ওই ভাইরাস না কি জানি কি কইলেন? শুনেন, আমার ভাগনা হলো বাংলাদেশের একজন বিখ্যাত ডাইরেক্টর। এইটা কি গল? দেশের প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, দেশের আবার ডাইরেক্টর হয় কেমনে? আমার ভাগনা মিডিয়া কন্টেন্ট বানায়, ডাইরেক্টর। আরে সাংঘাতিক ভাইরাল। আমাগো ছেলে নাটক, সিনেমা, ওটিটি এসব বানায়, ভেরি ভেরি পপুলার। ও বুঝছি, মিডিয়ায় কাম করে না? আরে সেই জন্যই তো কইছি যে নাম শুনছেন কিনা। এই নাম তো প্রায়ই শুনি, কেউ গাইল দেয়, কেউ কয় দেশের নাটক সিনেমার 12টা বাজাইছে। এই পল্টু কি সেই পল্টু? ওইগুলো তো হিংসা কইরা বলে, দেশের মিডিয়ায় পল্টু একটাই, টিভি, সিনেমা, ইউটিউব সব জায়গায় হিট, ওয়ান এন্ড অনলি পল্টু। তার মানে দর্শকরা এই পল্টুতেই গাইল দেয়। আপনি আমার ভিউ জানেন? মিলিয়ন 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 ভিউ হয়। তাইলে যা ভাবছি তাই, উনার কন্টেন্টে গালাগালি আর অসভ্য কাজ কারবারে ভরা থাকে। এর লগে যদি বিয়া হয় তাইলে আমরা পরিবারের লয়ে একসাথে এর নাটক, সিনেমা, ওটিটি কিছুই তো দেখতে পাবো না। কেন? শরমে, যেটা উনার নাই কিন্তু আমাগো মধ্যে আছে। চরম ভরমের পরম বিতর্ক চরমে পৌঁছে গরম হয়ে গেল, আর তার জন্যে পরিশেষে বিয়েটাই হলো বন্ধ। ভাইরাল পাত্রের পর অনলাইনে আরও যে কত বিরক্তিকর বিষয় আছে, যা কারো সয় কারো সয় না, ফলে মনের মিলও হয় না। যেমন এবারের পাত্রপাত্রী। বেশের মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তবে একটু বেশি আধুনিক মনে হচ্ছে। আরে আমাদের যুগের সাথে এই যুগের তুলনা করলে তো চলবে না। তখন তো রিক্সায় শাড়ি পেঁচা স্বামী স্ত্রী যাইত। তোর পছন্দ হয়েছে বাবা? আমি আর কি বলবো, তোমরাই দেখো। যাই হোক, আপনাদের যেহেতু পছন্দ হয়েছে তাহলে আমরা বিয়ের 3 তারিখের দিকে আগায় যেতে পারি। আমার মনে হয় তার আগে ছেলে মেয়ে দুজনের মতামতটা জানা দরকার। মা, তোমার কি ছেলে পছন্দ হয়েছে? আমাকে একটু সময় দিতে হবে, আমি একটু লাইভে যাব। হ্যাঁ, আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে আমি দেখাবো না কে আমার বর হতে যাচ্ছে, তাদের মতামত তো আমার জানতে হবে। বিয়ে করবি তুই, ওরা দেখে কি করবে? কমেন্ট করবে, জানবো ওরা আমার হবু বর সম্পর্কে কি বলে, কেমন লেগেছে ওদের। আমার যেহেতু দেখানোর সুযোগ আছে, কেন দেখাবো না? কিন্তু মা, ওরা তো তোর সাথে সংসার করবে না। আর সামনাসামনি কথা না বললে শুধু চেহারা দেখে তো একটা মানুষ সম্পর্কে ভালো খারাপ মন্তব্য করা যায় না। তুমি তো বলেছো বাবা, আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। তো আমার এখন আর টাইম নেই, আমি লাইভে অলরেডি ঢুকে গিয়েছি। ওকে। ও কি বলছে বাবা? হ্যালো ফ্রেন্ডস, এই যে কর্নার চেয়ারে যিনি বসে আছেন, হি ইজ গোয়িং টু বি মাই হাজবেন্ড। সো আপনাদেরকে তাড়াতাড়ি কমেন্ট করে বলতে হবে ইউ লাইক হিম অর নট। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে আমি কবুল বলবো কিনা। সো তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করে দেন। ওকে, আমার ফার্স্ট কমেন্ট অলরেডি চলে এসেছে। একজন লিখেছে সো, আরেকজন লিখেছে নট ব্যাড। আমার বেস্ট ফ্রেন্ড সুমি, ও কমেন্ট করেছে অসম্ভব সুন্দর হয়েছে। ওয়াও, আমারও। ওকে, তার মানে বেশিরভাগ মানুষই পছন্দ করছে। ওকে মম, আমি রাজি। কিন্তু আমি তো রাজি না। কেন? ওয়াই? কারণ আমি বিয়ে করতে আসছি, ভোট চাইতে নয়। বিয়ে শাদীতে দুইজনের এবং দুই পরিবারের পছন্দই বড়। যে কথায় কথায় লাইভে আসে তার সাথে লাইভ কাটানো যায় না। সরি মা। হোয়াট? এই অপাত্র সুপাত্র ছাড়াও বিয়ের নানা ধরন আছে, নানান বরণ আছে। যেমন সেকালের বিয়ে এবং একালের বিয়ে। এই বিয়ে নিয়েই এবার একটি নৃত্য অংশগ্রহণ করেছেন নন্দিত নৃত্য জুটি শিবলি ও নিপা, আর তাদের সঙ্গে রয়েছেন একদল নৃত্যশিল্পী। বিয়ের গান আমাদের সংস্কৃতিতে নানান রীতিনীতিতে, নৃত্য গীতিতে চলমান। বিয়ের পর কন্যা বা তাদের বাবা মা এতে যুক্ত হতেন না। যেসব গানের ধরন ও নৃত্যকরণের একটা ভঙ্গি ছিল, যেমন লীলাবালি লীলাবালি, বিয়ের সাজনে সাজো কন্যালো, বা হলুদ বাটো মেহেন্দি বাটো, পাটো ফুলের বউ।
বিয়েতে আমরা দেখতাম কনে বাবা মায়ের বাড়ি ছেড়ে যাবার দুঃখে কাঁদত, কনের বাবা মাও কাঁদতেন, ভাই বোনেরাও কাঁদত। কিন্তু এখন শুরু হয়েছে ধুমধুমার নর্তন কুর্দন, যার সাথে আমাদের সমাজ বাঁধন একেবারেই যায় না। তারা দেখছে সস্তা গানের বিদেশি নাচের আয়না, সেসব গানের কথায়, নাচের প্রথায় বিয়ের বিষয় কোথায়? Come on, baby. শুধু তাই নয়, সামাজিকভাবে বিয়ের সেই ঐতিহ্য ভুলে এখন বাবা নাচছে, মা নাচছে, এমনকি বিয়ের বরকনেও নাচছে। একবারও ভাবছে না সমাজটা কোথায় যাচ্ছে। সমাজকে কালো চশমা পরিয়ে, সস্তা পণ্যে ভরিয়ে, তরতরিয়ে গড়িয়ে, স্বভাবে ঘুণ ধরিয়ে, আত্মপরিচয় ঝরিয়ে, শিকড় থেকে সরিয়ে কোন অন্ধকারের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে কে জানে। কারো না কারো অবশ্যই জানা উচিত। সমাজের নানান বিকৃতি যেভাবে স্বীকৃতি পাচ্ছে ভিউ কালচারে, তাতে নিজের আকৃতি প্রকৃতি বদলে ফেলার আগেই সচেতন হতে হবে, নইলে অবস্থা হবে এই ভদ্রলোকের মতো। কাপড় আনছেন? এলন কাপড় একটা লেটেস্ট ডিজাইনের শার্ট বানায় দেন। ভাই ডিজাইনে তো শেষ নাই, আমার ডিজাইনে বানাবেন নাকি আপনার ডিজাইনে বানাবেন নাকি মানুষের ডিজাইনে বানাবেন? মানুষের ডিজাইনে। আচ্ছা কোন মানুষ, নায়ক, গায়ক, মডেল নাকি খেলোয়াড়? আর কি কি আছে এখানে? পাগল নাইলে ফকির। এইটা কি বললেন? এইসব ডিজাইন কেউ চায়? চায় মানে এমন ডিজাইন বানায় দেবো রাস্তা দিয়ে হাইটে গেলে মনে করবো ফকির যাইতেছে, আর হাতে একটা থালা বা বাটি ধরাই দিলে মানুষ ভুল করে আপনার ভিক্ষাও দিতে পারে। কারণ এখন ছেঁড়া ফাটাইতেছে সৌন্দর্য, শার্টের কলার ছেঁড়া, পকেট ছেঁড়া, হাতে তালি দেখলে যে খুব ফকির মনে করবো। আর নাইলে আর একটা ডিজাইন আছে, ওইটা গায়ে দিলে মানুষজন আপনার বাইন্দাও রাখতে পারে। কেন? কারণ ওই পোশাক পাগল ছাড়া কেউ পরবো না, সুতরাং পরলে মানুষ পাগল মনে করে বাইন্দে রাখতে পারে। আমি তো ফকির পাগল হতে আপনার কাছে কাপড় বানাইতে আসি নাই। ভাই এটা তো দোষের কিছু না, আপনার টিকটক ফেসবুকে দেখেন না, ওইখানে কত পাগলের মেলা, তাগো ইনকামও বালা। শার্টের লোক ইনকামের সম্পর্ক কি? ভাই আপনার পোশাক যত উদ্ভট আর জোকারের মতো মনে হবে, আপনার কন্টেন্ট যত উদ্ভট হবে, আপনার ভিউ তত বাড়বে, ইনকামেও পকেট ভরবে। ভাই আপনার পছন্দ মতো আমার একটা ভালো শার্ট বানায় দেন। আমি ফকির বা পাগল থাকল কোনটাই হতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কোন ওই শার্টের কলার কি সেম কাপড়ে হবে নাকি অন্য কাপড় দেবো? সেম কাপড়। কলার কেমন হবে, শার্টের কলার না পাঞ্জাবির কলার? যেহেতু শার্ট বানাবো শার্টের কলারে দেন। কলারের মাথায় কি চুক্কা হবে নাকি রাউন্ড হবে? রাউন্ডই করেন। টাই কলার না সাধারণ কলার? টাইটই পরি না ভাই, সাধারণ কলার দেন। কলারে বক্রম হবে না বক্রম ছাড়া? বক্রম দেন। শক্ত না নরম? নরম। কলার কি 2 ইঞ্চি না 1.5 ইঞ্চি তুমি? যেমনি ভালো হয় দেন। ডাবল সেলাই না সিঙ্গেল সেলাই? ভাই শার্টের তো পকেট, হাতা, বুতাম মেলা কিছু থাকি, এক কলারে যদি এতক্ষণ সময় খেয়ে ফেলান, বাকিটির জবাব দেওয়ার মতো এনার্জি তো আমার নাই। আমি শার্ট বানাবো না ভাই, কাপড় আমার দেন। ভাই এখনই নেবেন না একটা মুভি দেশে নেবেন? ভদ্রলোক বিরক্ত হয়ে চলে গেলেন। অতি প্রশ্নের গতি বাড়তে দিলে তা ক্রমেই যুক্তিহীন উক্তির দিকে গড়াতে গড়াতে দাঁড়ায়, যা সমস্যা কমায় না বরং বাড়ায় এবং একসময় মাত্রা ছাড়ায়, যেমন এই বাড়ির মালিক ও ভাড়াটিয়া। আপনি তোমার বাড়ি দেখছেন, আশা করি বাড়ি পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, আমি আগামীকালই উঠতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওঠেন, কিন্তু সব বিষয়ে তো একটু ফয়সলা করার দরকার আছে। এখন বলেন আপনার বাড়ি কোথায়? ধান নদী খাল, মোর বাড়ি বরিশাল। তাহলে তো ভাই প্রশ্নই কে? আরে ভাই বরিশালের লোকরা লঞ্চে করে ভোর রাত্রে এসে সদরঘাটে পৌঁছায়, তারপর দারোয়ানের ঘুম থেকে উঠায়, দারোয়ানের ঘুমে খুবই সমস্যা হয়। আপনার এই কথা শুনে আমি খুবই হতাশ। সেদিন আর নাই, পদ্মা সেতু হয়েছে, 3 ঘন্টা লাগে বরিশাল যেতে, বুঝলেন? আরে ভাই এটা খুবই ভালো সংবাদ, কিন্তু বরিশালীদের জন্য ঐতিহ্যবাহী বাহন হচ্ছে বরিশালের লঞ্চ। এখনো অনেক মানুষ আছে যারা লঞ্চে করে বরিশাল থেকে ঢাকায় আসে। ভাই দারোয়ানের ওভার টাইমের রিস্ক আমি নিতে পারবো না, আপনি অন্য কোনো বাসা দেবেন। আসলে আর কেন ভরে গেছে বরিশাল আর হরো বাড়ি, আর বাড়ি নোয়াখালী। কোনায়? নোয়াখালী। ও তাহলে তো প্রশ্নই ওঠে না। কি এখন নোয়াখালীর সমস্যা কি?
আরে নোয়াখালীর লোকজন খুবই মিশুক প্রকৃতির হয়। শুনেন না আপনি, কোনো নোয়াখালীর লোক যদি মঙ্গল গ্রহে যায় একা যাইতে পারে না, 14 গোষ্ঠী সাথে নিয়ে তারপরে যায়। আরে নোয়াখালীর লোকরা মিশুক, তাতে আন্নের সমস্যা কি? আরে ভাই সমস্যা আছে তো রে ভাই, আপনি তো একা থাকতে পারবেন না। আপনার জ্ঞাত গোষ্ঠী সব এসে বাড়িতে উঠবে, তখন কি হবে? আমার গ্যাস পানি বিদ্যুতের ডাবল খরচ হবে না ভাই? সব কিছু মিলে আমি ভাই আপনাকে বাসা ভাড়া দিতে পারবো না, আপনি বেটার অন্য জায়গায় বাসা খোঁজেন। চরি এখানে ভুলে গিয়ে কই নোয়াখালী আসলে আমার মামা শ্বশুরের বাড়ি, আর বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম ভাই, এই চট্টগ্রামের শুটকির ঘ্রাণ আমার একদম পছন্দ হয় না রে ভাই। আমি আবারও হতাশ হইলাম যে শুটকির মতো একটা সুখাদ্য জিনিস আপনি খান না। শুটকি তো অন্যরকম জিনিস। চিটাগাংয়ের লোকজন অমৃতের মতো করে শুটকি মাছটা রান্না করে। এই রান্না খাইয়া আমার ফ্যামিলির অন্যান্য লোকজন যদি আসক্ত হয়ে পড়ে, তখন তো আপনাকে বাড়ি থেকে ছাড়বে না। বছরের পর বছর আপনি বাড়ির ভিতরে থেকে যাবেন। আমি তো বাসা ভাড়া বাড়াইতে পারবো না ভাই, আপনি বেটার অন্য জায়গায় বাসা করছেন। আসলে সরি আমার আবার ভুল হয়েছে। চট্টগ্রাম আসলে আমার চাচা শ্বশুরের বাড়ি, আমার বাড়ি সিলেট। সিলেট? সিলেট সিলেট তো পুণ্যভূমি। আচ্ছা, আপনাদের আত্মীয় স্বজন কি লন্ডনে কেউ থাকে? থাকে তো, সমস্যা কি? ভাই সমস্যা আছে, আমার তো ইয়াং একটা বোন আছে। এই যে আপনাদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যদি ভাব বিনিময় হয়ে যায়, তাহলে যদি বিয়ে শাদী করে সে লন্ডন চলে যায়, আমার জন্য খুবই সমস্যা হবে। আমার একমাত্র বোন, আমি অসুস্থ হয়ে পড়বো ভাই। আপনি আচ্ছা এতক্ষণ ধরে যে কথা বলতেছি, আপনার ফ্যামিলিতে লোকজন কয়জন আছে সেটাও তো জানা হলো না। আমি, আমার স্ত্রী, 2 ছেলে মেয়ে আর এক বয়স্ক চাচা। বয়স্ক চাচা? চাচার বয়স কত? 60 বছর। 60? ভাই আমার বাড়িতে ইয়াং বোন আছে ভাই, আপনি অন্য কোনো বাসা দেন। কিন্তু আমার বাড়িতে তো কোনো ইয়াং ছেলে নাই ভাই। এখন তো ইয়াং ছেলে চাইতে বয়স্ক কিছু মতলববাজ লোক আছে, যারা কলেজ গোয়িং মেয়েদেরকে পাটাইয়া স্বপ্ন দেখায়, ভাগায় নিয়ে চলে যায়। আপনি সোশ্যাল মিডিয়াতে একটু চোখ দেন, এই ধরনের কিছু মতলববাজ বয়স্ক লোকেরা বীর দর্পে নানান টাইপের কথা বলে। আপনি ভাই অন্য বাড়িতে দাঁড়ান। আমি এতক্ষণ ধরে আপনার কথাবার্তা শুনছিলাম, আপনার সব কথাবার্তা শুনে আমি সত্যিই খুব হতাশ। আমি আসলে আপনাকে পরীক্ষা করার জন্য বিভিন্ন জেলায় আমার বাড়ির কথা বলছিলাম। আমার ধারণা আপনার জেলার কথা বললে সেখানেও আপনি কোনো না কোনো সমস্যা খুঁজে বের করতেন, যেটা আসলে কোনো যুক্তিযুক্ত বিষয় নয়। শুনেন, আমাদের দেশের সব জেলায় তার স্বকীয়তায়, ঐতিহ্যে, স্বমহিমায় উজ্জ্বল। অর্থাৎ স্থান কোনো সমস্যা নয়, সমস্যা আপনার দৃষ্টিভঙ্গিতে। আপনি মাগনা বাসা ভাড়া দিলেও আমি থাকবো না। এই ধরনের প্রতিবেশী খুবই বিপজ্জনক। আমি আপনাদের ব্যাপারে হতাশের উপর সোয়া হতাশ। এই দাঁড়ান, এত হতাশ হবেন না, আশায় বুক বাঁধেন। আমি একটু চিন্তা করে দেখি। কি? দুই পক্ষের এই দ্বন্দ্ব কখনো ভালো কখনো মন্দ, অবশেষে অপছন্দ। এইসবে রেখে আমরা বরং ছন্দ সুরে একটা গান শুনি। আর এই গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী 2 ভাই, প্রতীক হাসান এবং প্রীতম হাসান। আর গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন প্রীতম হাসান। আর তাদের সঙ্গে অংশগ্রহণ করেছে 8 জন বিট বক্সের। উল্লেখ্য, প্রতীক হাসান এবং প্রীতম হাসানের প্রথম টেলিভিশন পর্দায় আবির্ভাব ঘটেছিল এই ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে। কেউ খোঁজে ফুল আর কেউ খোঁজে মালা, কারো আছে সব তবু অন্তর ভরা জ্বালা। ভুল কইরা কেউ খোঁজে পরের কাছে ক্ষমা, কারো ঠোঁটে হাসি কিন্তু দুঃখ মনে জমা। তাই পাগল হইয়া পাগল কয় যদি তোমার মনে লয়, পাগল হইয়া মনে কয় যদি তোমার মনে লয়। দেখিয়া যাইয়া বন্ধু মরণের কালে পাগল হয়ে বন্ধু পাগল বানাইলি পাগল। ফুল চাইলে ফুল দিমু, মালা চাইলে মালা, একটু না পাগল হইলে কোন পাগলে ভালা। এই পাগলের খেলায় তুই আমি তুই পাগল, পাগল বানাইলি পাগল। কে যে আসল কে যে নকল করে আছে জগৎ দখল। অভিনয়ের নিপুণ মুখোশ দেখায় ঝলক
গান গাইয়াই পাগলে কয় যদি তোমার মনে লয় পাগল হইয়া মনে কয় যদি তোমার মনে লয় দেখিয়া যাইও বন্ধু মরণের কালে পাগল কথায় আছে প্রেম জাগে বিয়ের আগে এবং বিয়ের পরে প্রেম ভাগে। তাই প্রেমিক প্রেমিকা জ্যোতিষীর কাছে জানতে চায় তাদের ভাগ্যে কি আছে। বলেন কি সমস্যা? আসলে আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু পারিবারিকভাবে আমি একটু ঝামেলায় পড়েছি। সমস্যা হচ্ছে এবার ঈদের সময় ফ্যামিলি সবাই একত্রিত হয়ে আমার বিয়ের কথা পাকাপাকি করবে। এখন আপনি যদি আমাদের দুজনের হাত দেখে একটু বলে দিতেন আমাদের দুজনের প্রেমের ভবিষ্যৎটা কি? হ্যাঁ ভাই, আপনি আমাদেরকে একটা বড় পাথর দেন, যাতে পরিবারের সব ঝামেলা এক পাথরে শেষ হয়ে যায়। দেখি দেখি আপনাদের দুজনের হাত দেখি। আপনারটা দুইজনের হাতেই লাভ লাইন, মানে প্রেমের রেখা খুব চমৎকার, একদম পরিষ্কার, সুতরাং কোনো পাথর লাগবে না। প্রেমিক প্রেমিকা হিসাবে আপনারা খুব সফল হবেন। বরং আপনাদের প্রেম কাহিনী নিয়ে গল্প, উপন্যাস, নাটক, এমনকি সিনেমাও বানানো যেতে পারে। আপনি ঠিকই বলেছেন, আসলে ও আমার অনেক টেক কেয়ার করে, আমার মতের বিরুদ্ধে একটা কথাও বলে না, আমাকে অনেক সময় দেয়। জান, যতদিন সম্ভব প্রেমিক জুটি হিসাবে এইভাবে দুইজন দুইজনকে সময় দেন। বিয়ের 1 মাস পর আইসা আমার কাছ থেকে পাথর নিয়ে যায়। কেন জ্যোতিষ ভাই, বিয়ের 1 মাস পরে আবার পাথর লাগবে কেন? নিশ্চয়ই তোমার মধ্যে কোনো ঝামেলা পাইছে। ভাই, আপনি না কিছুক্ষণ আগে বললেন যে আমরা দুজন খুবই ভালো প্রেমিক প্রেমিকা, আমাদের কোনো পাথর লাগবে না, এখন আবার বলছেন পাথর লাগবে। এর মানে কি? মানে হচ্ছে প্রেমিক প্রেমিকা হিসেবে আপনারা ভালো, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে আপনারা যে ভালো হবেন সেটা তো বলি নাই। এই প্রেমের জগৎ থেকে যখন সংসার জগতে প্রবেশ করবেন, তখন সৌরজগতের অসংখ্য গ্রহ নক্ষত্রের মতো আপনাদের জীবনে দেখা দিবে অসংখ্য সমস্যা। কিরকম সমস্যা হবে? ওই যে বললেন, এখন আপনার সব কথা শুনে, আপনার মতের বিরুদ্ধে কোনো কথা বলে না, প্রচুর সময় দেয় আপনাকে। হ্যাঁ দেই, তাতে কি হয়েছে? এগুলো কি খারাপ? খারাপ হবে তখন বিয়ের পর যখন প্রেমিকাকে যেভাবে সময় দিতেন, বউ হওয়ার পরে সেইভাবে আর সময় দিবেন না। এমনকি বিয়ের দিনটাও ভুলে যাবেন। তখন আমার এই পাথর কাজ লাগবে। জ্যোতিষ ভাই, আপনি এই পাথরের সাথে একটা লাঠিও দিবেন। কেন? কথায় আছে যারে দুর্বিপাকে টানে তার কথা যায় না কানে। আবার এও বলে যার কুসঙ্গে মন সে কি শোনে সুবচন। জ্ঞানীজন গুণীজন এইসব সুবচন বিরোচন করে গেলেও যারা শুনেও শোনে না কানে, তাদের কথাই এই অভিভাবকদের গানে। সারা জীবন শিখিয়েছি সত্য কথা বলতে, সৎ পথে চলতে, সেই আমারই ছেলে অবৈধ সম্পদের দায়ে আজ গিয়েছে জেলে। এখন মুখ দেখানো দায়, যে দেখে সেই বলে ওই যে চোরের বাবা যায়, ওই যে চোরের বাবা যায়। আমি এলাম তোমার কাছে মনকে একটু মানাতে, নিজের দুঃখ জানাতে। এসে দেখি তুমিও তো আমার মতোই জ্বলছো, দুঃখের কথাই বলছো। তোমার আবার কি হয়েছে, কিসের এত জ্বালা? সওয়া কঠিন হওয়া কঠিন, মুখে দিছি তালা। মাদকে আসক্ত ছেলে, ঘরেও অত্যাচার, এলাকাতেও যে দেখে সেই চাই তার বিচার। নেশার ঘরে নানা রকম অপকর্ম করে, টাকার জন্য যে কাউকে সে ছুরি চাকু ধরে। কি ব্যাপার, খোঁজ গল্পে মেতে দুজন, মুখে তো নে হাসি। ছেলে এখন ছেলে তো নয়, যেন গলার ফাঁসি। খোঁজ গল্প নয় গো বন্ধু, অন্তর জ্বালায় মরছি। আমরা দুজন বসে বসে সেই আলাপি করছি। আমরা ভাই কষ্টে আছি মেয়েটাকে নিয়ে, দেখে শুনে দিয়েছিলাম ভালো ঘরে বিয়ে। তারপরেও মেয়েটা
সংসারী, তাকে নিয়ে আমরা এখন কষ্টে আছি ভারী। কত চেষ্টা করেছিলাম আমরা দুজন মিলে, ভেবেছিলাম বদলে যাবে বিয়ে শাদী দিলে। ছেলে বন্ধু মেয়ে বন্ধু সঙ্গে সারাক্ষণ, ক্লাব পার্টি বাইরে খাওয়া সংসারে নেই মন। যুগটাই কি বদলে গেল ভাবতে লাগে ভয়, রীতিনীতি মূল্যবোধের কি অবক্ষয়। সন্তানদের লালন করি কতই ভালোবেসে, ভাবিনি তো শেষ জীবনে এসব দেখবো এসে। ভাবিনি তো শেষ জীবনে এসব দেখবো এসে। ভাইরাস শুনলে ভয় পাই, ভাইরাল দেখলে ছুটে পালাই, তারপরেও রক্ষা নাই এই ভাইরালের ভাইরাস আক্রমণ করবেই। এবার তেমনি কজন ভাইরাসে আক্রান্ত ভাইরালকে নিয়ে পর্ব, আর এই পর্বে অভিনয় করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কজন নাট্যপ্রেমী শিক্ষার্থী। আর এই পর্বটি উপস্থাপনা করবেন অভিনয় তারকা তানিয়া আহমেদ। শুরুতেই চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিন। আপনি? আমি শেখ মুমতারিন অথই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি। বাহ, আপনি? আমি আতিফ সৈয়দ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আর আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছি। আপনি? আমি ইফাত আরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং আমি নাট্যকেন্দ্রের একজন সদস্য। আর আপনি? আমি শেখ জিসান আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমার একটি প্রযোজনা সংস্থা আছে। পরিচিত হয়ে নিলাম। এবারে চারজন শিক্ষার্থী সমসাময়িক চারটি ভাইরাল চরিত্রে অভিনয় করবেন। কেউ গান ভাইরাল, কেউ খাদ্য ভাইরাল, কেউ গালি ভাইরাল, কেউ বা পুরো ফ্যামিলি সহ ভাইরাল। এবার চলুন তাদের মুখে শোনা যাক তারা কে কেন ভাইরাল। শুরুতেই গান ভাইরাল। সত্যি কথা বলতে কি, গান আমার শখ, কিন্তু আমি গান জানি না, কিন্তু শখ পূরণ তো করতে হবে। তাই ফ্রি মিডিয়াতে জোর করে বিকৃত সুরে গান করে আমি পরিচিত হয়েছি। আগে বিভিন্ন গানের ঠোঁট মিলাতাম, ওই যে এই জামাল জামাল এক জামালু জামাল, আবার লেটেস্ট ভাইরাল মে তো লুটফুট গায়া লুটফুট গায়া। বুঝতে পেরেছি আপনারা গাইতে হবে না। তো ম্যাডাম, একসময় আমি আবিষ্কার করলাম আমার এই সুন্দর দুটি ঠোঁট থাকতে এই ঠোঁট আমি অন্যের গানে কেন মিলাম। ও, কিন্তু গান তো ঠোঁট দিয়ে গায় না, গলা দিয়ে গায়। আর তো তার দর্শকের কাছে কেমন রেসপন্স পাচ্ছে? তার কি বলবো, আমি গান ছাড়লেই ভাইরাল, হাজার হাজার কমেন্ট। ও মাই গড! তো সেখান থেকে দু একটা কমেন্ট দিয়ে আমাদেরকে একটু শোনাতেন। এই সব কমেন্ট এই ভদ্র সমাজে বলা যাবে না। ও মা, ভদ্র সমাজে বলা যাবে না, কিন্তু সেই কমেন্ট শুনবার পরেও গান গাইতে ইচ্ছে করে আপনার? ইচ্ছা করে বলেই তো গাইছি আর ছাড়ছি আর ভাইরাল হচ্ছে। এবার গালি ভাইরাল ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়া, আপনি কেন এরকম অশ্লীল গালাগাল করেন? ইন্টারনেট ঘাইটা আবিষ্কার করলাম, খুব দ্রুত ভাইরাল হইতে হইলে আমাকে প্রচুর গালাগাল করতে হবে। এটাতে আপনার ইমেজ নষ্ট হচ্ছে না? ইমেজ থাকলে না নষ্ট হবে। তার মানে কি আপনি খারাপ মানুষ হিসেবে পরিচিত হতে যাচ্ছেন? আপনার ফ্যামিলির মানুষ কি ভাববে? রাখেন তো ফ্যামিলি, এই যে নিম্নমানের শত শত ভাইরাল ভিডিও, তাদের কি ফ্যামিলি নাই? আর কে কি বললো তাতে আমার কিচ্ছু দায় আসে না। আমার দরকার ভিউ, ভিউ মানে টাকা। আর কোনো কিচ্ছু করবার দরকার নেই, সব কিছু করতে রাজি ভিউ, টাকা আর ভাইরাল হবার জন্য। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। এবার আমি কথা বলবো খাদ্য ভাইরাল আপনার সাথে। আপনি তো সব কিছু খান, কোনো কিছু বাদ রাখেন না। তো কি কি খেয়ে আপনি ভাইরাল হয়েছেন? আপনি অখাদ্য কুখাদ্য, কাঁকড়া, কাঁচা মাংস, কাঁচা ডিম, কাঁচা মরিচ থেকে শুরু করে এমন কিচ্ছু নেই যে আমি খাই নাই। খাবার খেতে যত কষ্টই হোক আর গন্ধই লাগুক, আমার চেহারার কোনো পরিবর্তন দেখবেন না। তো আপনার কি একবারও চিন্তা হয় না যে এত কিছু আজে বাজে খাচ্ছেন, কখন অসুস্থ হয়ে যান? চিন্তা করব কেন? ডলারে ইনকাম, পকেটে টাকা থাকবো, যেখানে ইচ্ছে সেইখান থেকেই চিকিৎসা করাই নিতে পারবো। বুঝতে পেরেছি, আপনাকে থামানো যাবে না। এবার আমরা কথা বলবো ফ্যামিলি ভাইরালের সাথে। ভাইয়া, সবাই একাকীভাবে ভাইরাল হতে চায়, কিন্তু আপনি পুরো ফ্যামিলি নিয়ে কেন ভাইরাল হতে চাচ্ছেন? এইটাই ব্যতিক্রম, এই জন্যই আমি আমার বাবা মা বোন বউ সবাই নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আপনি না হয় সময় পান, আপনি বেকার, কিন্তু আপনার পরিবারের অন্যান্যদের কাজকাম নেই? কাজকাম নাই মানে? এইটাই তো বড় কাজ। এই কাজ করতে করতে সময় হুড় করে চলে যায়, অন্য কাজ করার টাইমই পাই না। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া কি? অনেকে অবশ্য কমেন্ট করেন আমরা পাগল ফ্যামিলি, কোনো লজ্জা শরম নাই, কিভাবে এইসব কন্টেন্ট বানাই। এতে আপনার খারাপ লাগে না ভাইয়া? কেন খারাপ লাগবে?
লজ্জা শরম থাকলে কিন্তু আপনি সব করতে পারবেন না। এইটাই অ্যাচিভমেন্ট। যত হাসাহাসি ভিউ তত বেশি, যত সমালোচনা তত পরিস্থিতি। আমার তো কোনো কামই করতে হয় না, খালি টাকা টাকা, খালি ও ম্যাডাম, ঠিক 12টার সময় আমার একটা টিকটক ভিডিও ছাড়তে দিবে, সবাই ওয়েট করছে, আমি আর সময় দিতে পারবো না, আমি এখনই যাই। বাই বাই বাই। আমিও বাই বাই হয়ে যাই। এসব ভাইরাল পিপলদের সাথে থাকতে থাকতে দেখা যাবে যে ভাইরাস আমাকেও অ্যাটাক করে ফেলেছে। আমরা একটি জনপ্রিয় গানের কথাই শুনেছি, দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল। আমরা তেমনি দুই ভুবন থেকে দুই তারকাকে নিয়ে এসেছি, একজন সঙ্গীত ভুবনের জনপ্রিয় শিল্পী তাহসান খান, আরেকজন নাট্য ভুবনের জনপ্রিয় শিল্পী তাসনিয়া ফারিন। আর গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমরান মাহমুদুল। আসছেন তাহসান এবং তাসনিয়া ফারিন। চলুন শোনা যাক তাদের কণ্ঠে সেই গানটি। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। উদাস পথে যাব কোথায় নেই দুজনার জানা, চার চোখে আজ নেব খুঁজে খুঁজে সেই ঠিকানা। ভালো লাগা রং মিলাবো ফুলের রঙে তাই মিলাবো, সেই রঙে মন আপন মনে ছবি এঁকে যায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। কল্পনারি রং নীলিমায় ভাসিয়ে নয়ন দুটি, সময় ঘরে থামিয়ে দুজন চাইব সুখের ছুটি। রংধনুরি ভেলায় চড়ে উদার আকাশ নীল শহরে, ঘুম পালিয়ে ঘুম মেঘেতে থাকবো চুম হাওয়ায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে
এবারে ঈদের নাটক, না নাটক নয়, নাটকের গল্প। সেই গল্প অল্প কথায় নায়ককে শোনাবার সংকল্প নিয়ে এসেছেন নাট্যকার ও নির্মাতা। দেখুন গল্প শোনার পর বিকল্প কিছু ভাবতে হয় কিনা। আমি এত লোকেশন চুজ করছি। আমার শুটিং এর সব কস্টিউমগুলো নিয়েছিস তো? ভাই সব গাড়িতে উঠেছি। গুড। এবার বলেন। হিরো, এইবার ঈদে আমি একটা চমৎকার নাটক করতে চাই। নাটকের নাম জীবনের গল্প। আমি তো অনেক ডিরেকশন দিছি, এটা একটু অফ ট্র্যাক, আপনার জন্য চ্যালেঞ্জিং ক্যারেক্টার। এই নাটকে আপনি যদি হিরো হন তাহলে ইউটিউব, ফেসবুক আর টিকটক যেইখানে যখন ঢুকবেন খালি দেখবেন এই নাটকের ছবি আর ছবি, ভাইরাল, পুরা ভাইরাল। সব বুঝলাম, কিন্তু গল্পটা কি? যেহেতু গল্পটা উনি লেখছে উনিই বলুক। বলেন, আপনি বলেন। খুব সুইট একটা গল্প, রোমান্টিক একটা গল্প, একটা নায়ক এবং নায়িকার জীবনের গল্প। ডিরেক্টর নাটক বানাচ্ছেন, কক্সবাজার, রাঙামাটি বিভিন্ন লোকেশনে শুটিং করছেন, আর প্রত্যেকটা সিকোয়েন্স খুবই রোমান্টিক। হিরোর তো প্রচুর স্লো মোশন ট্রিটমেন্ট, যেটা আপনার ফেভারিট। ধরেন কক্সবাজারের সমুদ্র সৈকতে ঢেউয়ের ব্যাকগ্রাউন্ডে স্লো মোশনে দুজন দৌড়াইতেছে, সাথে 4-5 লাইনের টাচি একটা ভালোবাসার গান। গল্পে যান। হ্যাঁ গল্পে ঢেউ স্লো, দৌড়ানি স্লো, বাট দুইজনের আবেগ ভেরি ফাস্ট। আবেগ ফার্স্ট মানে এইভাবে অভিনয় করতে করতে নাটকের মতো হিরো হিরোইন বাস্তব গল্প শুরু করে দেয়। আর শুটিং না থাকলেও একজন আরেকজনের জড়ায় ধরা ওই যে অর্ধডোবা রক্তিম সূর্যের সাথে সেলফি তুলে, তারপর এইভাবে তাদের মধ্যে নাটকের মতো বাস্তব প্রেম হয়ে যায়। এগুলো কি সব নাটকের দৃশ্য? হ্যাঁ, সবই গল্পে আছে। তারপর নায়ক নায়িকা শুটিং করতে করতে নাটকের প্রেমের মতো বাস্তব প্রেম শুরু করে দেয়। তারপর টোনাটনির সংসার, কিছুদিন দেশ বিদেশে হাসি আনন্দে কাটা যায়। তারপর হঠাৎ করে একদিন ফেসবুকে স্ট্যাটাস, বোম ব্লাস্ট। কি স্ট্যাটাস? ডিভোর্স, দুজনে ডিভোর্স দিয়ে দেয়। তারপর কি হলো? খাইছে না, হিস্ট্রি তো পুরো এটাই ভাইয়ের লগে মিলা যায়। এই নাটক তো করুন যাবো না। তারপর কিছুদিন গ্যাপ, হঠাৎ শোনা গেল নায়িকা আবার আরেকজনের বিয়ে করছে। আর নায়ক কেয়ার বয়ে থাকবো, নায়ক আরেকজনের বিয়ে করছে। খুব বাস্তব ধর্মী নাটক। তবে সমস্যা হইতেছে অনেক নায়কই এই নাটকে অভিনয় করতে চাইবো না। কেন? অনেকের লাইফ হিস্টরি সেম, মিল পুরে যাবো। কিন্তু বছর তো নাটকটা করা ঠিক হবো না। কেন কেন কেন? আপনারা বছর কাছে আছেন, হ্যাঁ লাইফ হিস্ট্রি জানেন না। এই নায়কের লাইফ হিস্ট্রি না জানলেও নানি নাতির হিস্ট্রি আপনারা সবাই জানেন। নানি ভুল করবে, নাতি ভুল ধরবে, এই নিয়ে কথার কাটাকাটি ঘাটাকাটি হলেও ফাটাফাটি হয় না, কারণ নানি নাতির সম্পর্ক প্রীতিকর, ভীতিকর নয়। নাতি, ওই নাতি, আরে ওই নাতি, কি হইছে ডাকতেছো কে? কই? এই হানে গো, আইতাছি গো নানি, আইতাছি গো। কি হইছে ডাকতেছো কে? তুই কই গেছিলি? আরে আমি দর্শকের লগে বইয়া অনুষ্ঠানটা দেখতাছিলাম। আমি তোরে চিল্লে চিল্লে ডাকতে ডাকতে আমার তো গলা ভাঙে গেছে গা। ভুল কথা, তোমার গলা ভাঙে নাই, দেখতাছি তো সুজাই আছে। তুই কিন্তু বহুত বাইরে গেছিস। এইটাও ভুল কথা, আমি একটুও বাড়ি নাই। আগে যতটুকু ছিলাম এখন সেই একই সাইজে আছে। দেখতাছো কে? এই দেখো, ওই একটা ঈদ আইছে, সবাই দল বল বাইন্দা মার্কেটে যাইতেছে কেনাকাটা করার জন্য। আচ্ছা দল বলের কথা না হয় বাদই দিলাম, তুই আমার একটা মাত্র নাতি, তোরই কিন্তু আমি কাছে পাই না। আচ্ছা আচ্ছা আমার ভুল হয়েছে, এখন কও কোন মার্কেটে যাইবা, চলো নিয়ে যাই। কিন্তু কোন মার্কেটে যাবি? শুনছি দ্রব্যমূল্যের দাম অনেক বাইরে গেছে। খালি ভুল কথা কও, দ্রব্যমূল্যের আবার দাম কি? দ্রব্যমূল্য কইলে আলাদা করে আর দাম কোয়া লাগে না। অবশ্য তোমারে দোষ দিয়া লাভ নাই, এই ভুলটা অনেকেই করে। বুঝছি, এখন ভুল শুদ্ধ ধরন বাদ দে। শুনছি একটা বিরাট শপিং মল আছে, সেইখানে নাকি কোনো বিল নাই, চল ওইখানে যাই। ওইখানে যায় কুল পাইবা না, ওইখানে আমাদের মতো সাধারণ মানুষেরা যায় না, এর জন্য ভিড় পাতলা। ওইটা বড় লোক মল। বড় লোক টিকে ডাই কদেহি। তোমার একটা উদাহরণ দেই তাহলে বুঝবা। যারা প্রবাসে থাকে এরা বিদেশে টাকা কামাইয়া নিজের দেশে বাড়ি করে, আর এই বড় লোকেরা নিজের দেশে টাকা কামাইয়া বিদেশে বাড়ি বানায়। এই মেয়েটাকে তো ধরাও খায়। হ্যাঁ কথা বাদ দে, চল কাঁচা বাজারে যাই। ঈদের দিন দুপুরবেলা আমি আবার কিছু মেহমানদের দাওয়াত দিছি। হ্যাঁ গোরে কইছি আমাগো বাড়িতে আইসা দুপুরবেলা লাঞ্চ করতে, হ্যাঁ আবার আমারে রাতের বেলা ডিনারের দাওয়াত দিছে। আবারও ভুল কইলা, মারাত্মক ভুল কথা। ওই কি ভুল কথা কইছি রে? এই যে কইলা দুপুরে লাঞ্চ আর রাতে ডিনার, আমি তো ঠিকই কইছি। না ঠিক কও নাই, কারণ লাঞ্চ মানুষ দুপুরে খায় আর রাতে খায় ডিনার, সুতরাং আলাদা করে আর দুপুর আর রাত কোয়ার কোনো দরকার নাই, এটা ঠিক না। আচ্ছা বুঝছি, তোর লাঞ্চ ডিনার কোনো কিছু খাওয়ার দরকার নাই, এটা তুই পরে খাইস। তুই আমার কাছে আয়, একটু কাছে আয়, তোরে আমি একটা মজার জিনিস খাও মায়। কি খাওয়াইবা? আরে কাছে আয় না বলতেছি। কি খাওয়াইবা কও আগে। তোর একটা মাই। এটা কিন্তু ঠিক না নানি, এখন চারিদিকে ঈদের আনন্দ, এই সময় তো কেউ কেউ মার খাওয়ায় না, এই সময়
কুরমা পোলাও ফিরনি সময় খাওয়ায় তার চেয়ে চলো ওই যে কালকা যে লম্বা লম্বা সময় জানছি না যে ওটি খাই গা চল ওই যা বাইরে যা নানি নাতির যথারীতি মাতামাতির পর আবার ভাব হয়ে গেল, কারণ ভাব হওয়াটাই তাদের স্বভাব। এই স্বভাবে তেমন বদল না হলেও অনেক কিছুর স্বভাব বদলে গেছে। আগে অভাবের প্রভাবে দাঁড়িয়ে বসে গড়িয়ে গলা ফাটিয়ে ভিক্ষা চাইতে দেখা যেত। সেই ভিক্ষাবৃত্তির প্রবৃত্তি এখন অভাব ছাড়াই অনেকের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ের উপরেই এবারে দলীয় সঙ্গীত আয়োজন করেছেন মেহেদি, আর এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় শিল্পী সিয়াম আহমেদ এবং মেহজাবিন চৌধুরী, আর সঙ্গে রয়েছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল। জগৎ জুড়ে ঘুরছে ফকির কারে ভিক্ষা দেই, দেখে শুনে মনটা বলে দেবার ইচ্ছা নেই। আগের দিনে বলতো ফকির বলতো একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, টাকা দিয়া যান আমি গরিব ইনসান। এখন থালা না তুলিয়া মোবাইল এখন খুলিয়া টাকা নাই ডলার ভিক্ষা যান, এখন থালা না তুলিয়া মোবাইল এখন খুলিয়া টাকা নাই ডলার ভিক্ষা যান। যেমন খুশি নাচিয়া সুর বেসুরে গাহিয়া যা ইচ্ছা তাই কহিয়া লাইক কমেন্ট চাই। লক্ষপতি কোটিপতি সব ফকিরের একই মতি, এই সমাজের করে ক্ষতি সাবস্ক্রাইব চাই। তাদের সংস্কৃতি নাই, তাদের স্বদেশপ্রীতি নাই, তাদের নিন্দা ভীতি নাই, তারা অনলাইনে ভিক্ষা করে খায়। এখন থালা না তুলিয়া মোবাইল এখন খুলিয়া টাকা নয় ডলার ভিক্ষা যান, এখন থালা না তুলিয়া মোবাইল এখন খুলিয়া টাকা নয় ডলার ভিক্ষা যান। লোক দেখানো খাবার খায় ট্যাগ করে শেয়ার চাই, ভিউয়ের প্রতিযোগিতায় ভাইরাল হতে চায়। ভাইরাল হলে ফলো বাড়ে এসব করে নজর কারে, গুগল মিয়া ডলার ছাড়ে ফকির সেটা পায়। যদি দেখায় কিছু ভালো তবে সেটাই করো ফলো, জনক সংস্কৃতির আলো তবে লাইক শেয়ার কমেন্টে দোষ নাই। যদি দেখায় কিছু ভালো তবে সেটাই করো ফলো, জনক সংস্কৃতির আলো তবে লাইক শেয়ার কমেন্টে দোষ নাই। এখন থালা না তুলিয়া মোবাইল এখন খুলিয়া টাকা নয় ডলার ভিক্ষা যান, এখন থালা না তুলিয়া মোবাইল এখন খুলিয়া টাকা নয় ডলার ভিক্ষা যান। প্রতি ঈদের ইত্যাদিতেই বিদেশিদের নিয়ে থাকে একটি বিশেষ পর্ব। এখানে বিদেশিরা এই দেশি সেজে এই দেশকে নিয়ে করেন গর্ব। প্রত্যন্ত অঞ্চলে চলে গিয়ে বলে যান এই দেশি ভাষা কথা, কারণ এই ভাষার প্রতি আছে তাদের ভালোবাসা এবং দুর্বলতা। চলুন দেখা যাক এবারের বিদেশি পর্বে কি হয়, কি বিষয়। এরা কারা? আগে তো কখন দেখে নাই। চাচা এরা আমার ফেসবুক ফ্রেন্ড মানে বন্ধু। এইটা আবার কেমন বন্ধু? মোবাইল বন্ধু। ওর নাম মিঠু, ওর নাম মিলি আর ওর নাম শিলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মাছ কি নদীর? হয় সকাল থেকে খাওয়াইতেছি, বেশি উড়ে নাই। এ করায় কি মাছ পেলাই দেহি? বাইলা পুঁটি টেংরা কইটা তাহি পাইছি। এই যে তাহি। একটা রুই পুনায় পাইছি, সরো। এগুলি কি খাবেন না বিক্রি করবেন? খাওয়ার বাইকও কি আছে? চাচা কই যান? দুধ বেচতে হাতে যায়। এই তো কম দুধ। ও বাজান 4-5 লিটার বেশি পাই না, আর এই সময় দুধ একটু কম হয়। ঘাসঘুষ পাওয়া যায় কম, শরীরটা খিচে থাকে। বাহ, আপনার দুধ তো বেশ ঘন। ও এখন দইয়া লইয়া আইলাম, আমরা যাই, দেরি হইয়া যেতেছে। বাহ, কি ফ্রেশ লাউ! একদম অর্গানিক। আমাদের গ্রামের সব শাকসবজি ফ্রেশ, কোনো ভেজাল নাই। হ্যাঁ, আমরা খেতে বিষ দেই না, একদম কচি। রান্নালে মনে হয় বা রসগোল্লা খেতেছে। চাচা কত করে বেচেন? 50-60 টাকা। কিন্তু ঢাকায় তো এইরকম ফ্রেশ কচি লাউ 100 টাকাও পাওয়া যায় না। আপনারা কেরা? আমার বন্ধুর ঢাকা থেকে আইছে। একটা লাউ লই যান। না না, লাগবে না। পয়সা লাগবে না তো, আমরা গ্রামের মানুষ। ভিতরটা লাউর মতো সাদা, বুঝছেন? হ্যাঁ, নেন। এই পড়লি মায়াটা কাঁদছে, থামাস না। কেমনে থামামো? ভাত খাইতে চাই, ভাত আইবো খুঁয়ে থেকে। আগে তো কাম করুন, তারপর বাড়ি গিয়ে ভাত রান্দা ভাত দিমো। আরে বাচ্চাটাকে মাইরেন না। ধরেন এই টাকাটা দিয়া ওরা চকলেট আর বিস্কিট কিনে দিয়েন। না, চকলেট খাওয়া লাগবো না, না খাইতে খাইতে অভ্যাস হয়ে যাবো। হো, আর চকলেট খাওয়ানোর অভ্যাস হইলে প্রত্যেক দিন চাইবো। টাকা পাইবো কই? এই লাউটা আপনি রাখেন। বাহ, কি সুন্দর সিম। ও দোস্ত, ঢাকায় তো ফ্রেশ সিম পাওয়া যায় না। পাবি কেমনে? ঢাকা হইল শহর আর এইটা হলো গ্রাম। এইগুলো মধ্যে এই কাশো হলে গেলেই তো আপনারা পান। আর যাইতে যাইতে তো হুগাইয়া যায়। 1 কেজি কত? 30-40 টাকা। আর আমরা কিনি 70-80 টাকা কেজি। কত লাগবো লইয়া যান, পয়সা লাগবো না। না না, লাগবে না, কইছেন খুশি হয়েছি। কি ব্যাপার মন্টু, কই যাও? যাই না, আপনাকে দেখতে এলাম। এগুলো কি আপনার কেটের আলু? হ্যাঁ। বিক্রি করতে নিবেন? না, আগা সবে করে, তারপরে বাজারে নিয়া বেচম। আর পেঁয়াজ? পরিষ্কার কইরা বাইচা লই, তারপর বেচা বিক্রি। গ্রামের সব মাইন্ডসে কি সারাদিন খালি কামই করে, আর কিছু করে না? এই যেমন ধরো একটু আনন্দ ফুর্তি করা, নাটক সিনেমা দেখা, গান বাজনা শোনা, এইসব আর কি। কে কইছে তোমারে দেয় না? বিকালে কাম কাইসাইরা গ্রামের প্রায় সবাই মেলা রইমা কালার দোকানে গরম গরম চা খাইব আর টিভির মধ্যে নাটক সিনেমা দেখবো। আমি তোমাকে লইয়া যাবো নে, তখন নিজ চোখে হেগো আনন্দ দেখবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা কারা মন্টু? আমার ফেসবুক ফ্রেন্ড, আমাগো গ্রামে বেড়াইতে আইছে। ও আচ্ছা আচ্ছা। আর উনি হলো আমার প্রাইমারি স্কুলের টিচার। ও খালা, ভালো করা 4 কাপ চা বানাও। তা আমাগো গ্রাম কেমন দেখলেন? অনেক সুন্দর, বেশি সুন্দর গ্রামের মানুষ। খুব সহজ সরল। হ্যাঁ, মন্দ খুব সুন্দর। ভাই, আমরা ফেসবুক, ইউটিউব ব্লগ করি, কন্টেন্ট বানাই। এটা আবার কি? তোমরা টেলিভিশনে যেই রকম ছবি দাও, কন্টেন্ট সেই রকম। মোবাইলের লাইগা বিভিন্ন রকম জিনিস বানাই। আপনারা আপনাগো মনের কথা খুইলা কম। আমরা আপনাকে সব কথা মাইন্ডসেটে জানাবো। হ্যাঁ, তুইলা ধরেন, নিজের চোখে তো দেখলেন নদীর থেকে কতদিন মাছ ধরলাম, একটা ছোট্ট তাজা রুই মাছের ধরলাম। নিজে না খাইয়া মানুষ যাতে তাজা মাছ খাইতে পারে সেই জন্য জলদি হাতে গিয়া বেচলাম। এই নদীর মাছ আমরা বেশি 400-500 টাকা কেজি, অথচ ঢাকা বাজারে এইটা কেজি হয়ে যায় 1000 টাকার উপরে। তারপরও মোরা মাছ ফরমালিন দিয়া তাজা বানাই। এগো শাস্তি দেওয়ার দরকার। একদম হাসা কথা কইছে। আমি সকালে গরু দইয়া তাজা দুধ বেচি, আর বাজারে আমার ঠিকা কিনা হেই দুধে পানি মিশাইয়া বেচে। সব জায়গায় বেজাল। এই যে আপনার লাউটা দিলাম, আমি কত কষ্ট কইরা এইভাবে বড় করি। আমি পাই 50 টাকা, আর আমার থেকে নিয়া এরা বেচে 100 টাকা। যেই চিম আমরা কষ্ট কইরা পালাই, দাম পাই কেজি 30-40 টাকা।
আর আপনাদের কাছে বেচে 70-80 টাকা। আলু পেঁয়াজ ভাজা দেন না, আমরা রয়টি পুজা রেসিপি পিজিয়া মাইনচেলা লাইগা সব আবাদ করে, কিন্তু আমাগ কষ্টিয়ে দামটা পায় না। মানুষের বিবেক মরে গেছে, কি করবা? সব সিন্ডিকেট মূঢ়সত্ব ভুগিরা আমাগো কৃষক ভাইগো কষ্টের পয়সা লয়া যায়। কিন্তু মাস্টার ভাই, ওগো কি দেশের লাগা, দেশের মানুষের লাগা কোনো দরদ নাই। আমাগো কাছে তো দেশটা বড়, সেজন্য দেশের মানুষ লাইগা আমরা এই তো কষ্ট করে ফসল ফলাই। কারণ এই বাংলাদেশটা আমাগো, আর আমরা আমাগো এই দেশটারে বড় ভালোবাসি। মাটির গভীর থেকে উঠে আসা ভালোবাসা, হৃদয়ে হৃদয় মেলে ধরব মাটির গভীর থেকে উঠে আসা ভালোবাসা, হৃদয়ে হৃদয় মেলে ধরব চির সুন্দর এই দেশ আমার বাংলাদেশ, চির সুন্দর এই দেশ আমার বাংলাদেশ, আরো সুন্দর রাতে করব আজ এগিয়ে যাবার কথা বলতে হবে, বলতে হবে, হাতে হাত রেখে সাথে চলতে হবে, চলতে হবে। এদেশের প্রতি ঘরে সকলের অন্তরে প্রেমের আলো হয়ে জ্বলতে হবে। প্রতিটি খুশির দিন ছড়িয়ে হাজার দিনই বাংলাদেশের বুক ভরব সবাই। চির সুন্দর এই দেশ আমার বাংলাদেশ, আরো সুন্দর তাকে করব মাটির গভীর থেকে উঠে আসা ভালোবাসা, হৃদয়ে হৃদয় মেলে ধরব চির সুন্দর এই দেশ আমার বাংলাদেশ, চির সুন্দর এই দেশ আমার বাংলাদেশ। দর্শক মণ্ডলী, এ মাটির ভালোবাসা হৃদয়ে মেলে, দু চোখে প্রত্যাশার আলো জেলে, সকল বাধার ভেদাভেদ ভুলে চির সুন্দর এই দেশকে আরও সুন্দর করবই। এই প্রতিজ্ঞা নিয়ে শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।